গালের মাংস অনেকখানি কেটেছে, বেসিনে থুথুর সঙ্গে রক্ত বেরোচ্ছে। ঠান্ডা পানি মুখে নিয়ে আয়নার তাকাতেই শাওলিনের বুকটা ধক করে উঠল। ডান গালের ওপর 5 আঙ্গুলের টকটকে লাল দাগ। মুখের পানিটা বেসিনে ফেলে শাওলিন বাথরুম থেকে বের হলো। অমনি দেখলো তাসফিয়া জলজলে চোখে তাকিয়ে আছে। বিস্ময়ে বলে ফেলল, আপু তোমার গাল? শাওলিন গালে হাত ছুঁয়ে বলল, এটা কিছু না। তাসফিয়া চোখ সরাতে পারল না। কে মেরেছে আপু? এত লাল হয়ে গেছে। শাওলিন ইতস্তত চোখে তাকালো। তাসফিয়া যদি ভুল করে অন্যখানে বলে ফেলে তাহলেই হবে ঘোর বিপদ। নিজের ঠোঁট আলতো কামড়ে বলল, তাসফিয়া একটা অনুরোধ করব, রাখবে? তাসফিয়া অন্যরকম চোখে তাকালো। মনে মনে স্থির করে ফেলেছে কলটা কাকে করবে। কণ্ঠে বিষম রাগ নিয়ে বলল, এর পেছনে রেবা আপু দায়ী না? আপুই তোমাকে মেরেছে না? আমি ভাইয়াকে বলবো তো, দাঁড়াও। শাওলিন অবাক হলো। তুমি কিভাবে বলছো এটা? কারণ আমি জানি। দেখো তাসফিয়া, যেভাবেই জেনে থাকো এখন চুপ থাকতে হবে। আমি বাড়ি থেকে বের হব, তার আগ অবধি কিচ্ছু বলবে না। তাসফিয়া ঢোক গিলল। দ্বিধাগ্রস্ত গলায় বলল, আপু তুমি জানো না এই বাড়িতে তোমাকে নিয়ে কী পরিমাণ নোংরামি হয়। মা সেদিনের পর অন্য মানুষ হয়ে গেছে, সব কিছুর জন্য তোমাকেই দায়ী করছে। শাওলিন কোনো উত্তর দিল না। বুঝতে পারল না এবারের লোকগুলো এমন নির্মম স্বার্থে ঘেরা প্রবঞ্চক কেন। তাহমিদের মৃত্যু বা আত্মহননের পেছনে ও দায়ী? দেয়াল ঘড়িটায় সময় দেখে নিয়ে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি বেরোবো। যে যা বলার বলুক, মুখে তালা দিয়ে থাকবে। আমার ব্যাপারে কোনো কথার পাল্টা উত্তর দেবে না। কি বলেছি শুনেছ? আসি। শাওলিন তাসফিয়ার মাথায় হাত বুলিয়ে মুচকি হাসি দিল। কাপড়ের ছোট ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে পড়ছিল। এমন সময় তাসফিয়া বলল, আপু তোমাকে একটা কথা বলা হয়নি। শাওলিন পথ থমকে দাঁড়ালো। চোখে অদম্য কৌতূহল নিয়ে বলল, কী কথা? তাসফিয়া এক মুহূর্ত ইতস্তত করল, তারপর দৌড়ে গিয়ে দরজাটার ছিটকিনি বন্ধ করল। ফিরে এসে নিম্ন অধরে জিভ বুলিয়ে বলল, আমি খুব ছোট থাকতে একটা ঘটনা শুনেছিলাম। মা বলতো শোয়েব ভাইয়ের জন্য। শোয়েব কথা বলছে না, চোখের তারা দুটো অস্থিরতায় থমথম করছে। লাঞ্চের পর লাগাতার ফোন করতে দেখা গেল, কিন্তু অপর পাশে একবারও কল রিসিভ হলো না। দুপুর 3টা 5-এ শোয়েব নোটিশ জমা দিল। 4.5 বছরে এই প্রথম ছুটির আবেদন করল। রাফান আর পার্থ বুঝতে পারছিল মানুষটার ভেতর ভয়ঙ্কর ঝড় বয়ে যাচ্ছে। এমন স্তব্ধ ক্রোধ তারা আগে কখনোই দেখেনি। শোয়েবের কালচে সবুজ জিপটাকে গর্জন করে বেরোতে দেখে বনকর্মী ডেভিড চাকমা চমকে যায়। রাফানের দিকে কপাল কুঁচকে বলল, শোয়েব স্যার নাকি ছুটি নিয়েছেন, উনি কোথায় যাচ্ছেন? রাফান কোনো কথা বলল না। মোশাররফকে কল দেবার জন্য দূরে গেল সে। পার্থ শান্ত গলায় বলল, উনি চলে আসবেন ডেভিড স্যার, আপনি ব্যস্ত হবেন না, চলুন রিপোর্টগুলো দেখি। রাফান মোশাররফকে খবর দিয়ে ব্যাকআপ প্রস্তুত করল। নিজের কালো গাড়িতে 10 মিনিটের ভেতর রওনা দিল রাফান। পার্থ কানের ইয়ারপিসে শুনল, আমি গেলাম, এদিকে মেজর সুনীল, গুলজার স্যার রইল। পার্থ মাথা নাড়াল। অমনি গাড়িটা ধুলো উড়িয়ে মসৃণ সড়কে বেপরোয়া গতিতে তুলল। শোয়েবের কাছে সবুজ জিপ যেন পাহাড়ি সড়ক চিরে এগোচ্ছে। চেকপোস্টে দাঁড়িয়ে ভ্রু কুচকে ফেলেছে সুনীল দত্ত। দূর থেকে কালো বিন্দুসম লক্ষ্যবস্তুটা কেমন ছাড়খাড় গতিতে ছুটছে। একজন সৈনিক চুপ থেকে দূরবীন নামিয়ে বলল, শোয়েব স্যারের গাড়ি ওটা, স্পিড সুবিধার না স্যার। সুনীল দত্ত ঠিক সে সময় একটা কল পেল। ওয়্যারলেস যন্ত্রটা মুখের কাছে এনে বলল, চেকপোস্ট থেকে সুনীল দত্ত বলছি। জিপ থেকে উত্তর দিল শোয়েব, রুট ক্লিয়ারেন্স দিন সুনীলদা। সুনীল গতির অবস্থা দেখে তৎক্ষণাৎ ব্যারিকেড সরাতে বলল। জিপটা যেন সেকেন্ডের ভগ্নাংশে চেকপোস্ট ক্রস করল। মুখে বাতাসের ঝাপটা খেল সুনীল। এক ঝলকের জন্য দেখল শোয়েব শুধুমাত্র বাঁ হাতে স্টিয়ারিং ধরে ডান হাতে ওয়্যারলেস নিয়ে কথা বলছে। হাঁ করে কমন পথের দিকে তাকিয়ে থাকলো সুনীল। শোয়েব রুদ্রভঙ্গিতে কোথায় যাচ্ছে? তাসফিয়া সবেমাত্র বলতে যাবে, অমন সময় ঠক ঠক করে দরজায় আঘাত পড়ল। চমকে উঠল দুজনেই। ঘরে কারো আধার। শাওলিন দরজার দিকে বলল, কে বাইরে? খোলো। রেবেকার গলা শুনে তাসফিয়া হিম হয়ে গেল। শাওলিনের কবজি খামচে নিচু গলায় বলল, আপু সাবধান, রেবা আপুর সামনে কোনো প্রশ্ন করো না। কথাটা বলে তাসফিয়া রুমের বাতি জেলে দরজা খুলে দিল। ছিটকিনি নামাতেই রেবেকা তৃপ্ত পায়ে ঘরে ঢুকল।
সরাসরি শাওলিনের দিকে নজর বিদ্ধ করে বলল, চলো বাসায় ফিরবে, তোমার এখানে থাকার দরকার নেই। শাওলিন ভেতরে ভেতরে প্রচণ্ড অবাক হলো, কিন্তু বাইরে প্রকাশ না করে বলল, আমি হলে ফিরব। আমি রাতের ট্রেনে সিলেট ফিরব। শাওলিন, যে বাড়িতে তোমার গায়ে হাত তুলেছি সেখানে আর আমি এক মুহূর্তও থাকবো না, চলো। আপনি কলাবাগানে ফিরবেন? হ্যাঁ, সঙ্গে তুমিও। শাওলিন আর চোখে তাসফিয়ার মুখ দেখল, চোখে প্রশ্ন মেশানো কৌতূহল। চোখ ফিরে রেবেকার দিকে বলল, আমি তৈরি আছি, আপনি চলুন। না, তুমি নিচে নামো, গাড়িতে গিয়ে বসো, 1 সেকেন্ডও এখানে থাকা যাবে না। তাসফিয়া কপালের চামড়া কুঁচকে ফেলল। হুট করে তাকালো শাওলিনের দিকে। শাওলিনও তখন তাসফিয়ার দিকে তাকিয়েছে। রেবেকা যেন একরাশ রহস্য ছড়িয়ে এখান থেকে যাবার কথা বলছে। তাসফিয়া মনে মনে ভাবছে, রেবাপু ভয় পেয়েছে। আপুর চোখে কেমন যেন ভয়ের ছায়া দেখলাম। সে হঠাৎ শোকের বাড়ি কেন ছাড়বে? মা আপুকে কিছু বলেছে? না, আমার মনে হচ্ছে এখানে অন্য কিছু জড়িত। শাওলিন কাঁধের টোট ব্যাগ নিয়ে ডান হাতে কাপড়ের ব্যাগ নিল। তাসফিয়াকে অন্য মানুষকে দেখে কিছু বলল না। রেবেকার পিছু পিছু অগ্রসর হলে শাওলিন প্রশ্ন করল মনে মনে, হঠাৎ কী এমন হলো মনির? এক কাপড়ে বেরিয়ে যাচ্ছেন কেন? বাসায় ফেরার জন্য অস্থির হয়ে গেলেন। শ্রেষ্ঠা সন্ধ্যার দিকে গোসল করেছে। চুল থেকে টুপটুপ করে পানি ঝরছে। তোয়ালে দিয়ে চুল ঝাড়ছে আর ঘরময় ঘুরে ঘুরে মায়ের বকুনির কাণ্ড বাড়াচ্ছে। ছোট বোন নিপা দরজায় এসে বলল, আপি, আম্মু তোমাকে চা নিয়ে যেতে বলেছে, তাড়াতাড়ি শাড়ি পরো। নিপার 2 হাতে ট্রে ভর্তি খাবার। কথাটা জানিয়ে ড্রয়িং রুমের পর্দা ঠেলে ঢুকল সে। শ্রেষ্ঠাকে দেখতে ছেলে পক্ষ এসেছে, বাবার কলিগের ছেলে। শ্রেষ্ঠা বাবাকে যেমন ভালোবাসে তেমনি বাবাকেই বাঘের মতো ভয় পায়। বাবা রাহাতের ব্যাপারে জেনেছে, প্রথম দেখাতেই রাহাতকে চলবে না বলে প্রত্যাখ্যান করেছে। শ্রেষ্ঠা ওসব শাড়ি না পরে একটা সুতির সাদা জামা পরল, লাল বাটিকের ওড়না, ঢিলে লাল পাজামা পরে চুলগুলো মাঝে সিঁথি কেটে সাধারণ চেহারায় বেরোলো। যে চেহারার নিখুঁত কারিগর শুধু স্রষ্টা। 4 খালাদের 4 জনই শ্রেষ্ঠার অবস্থা দেখে ক্রুদ্ধ হন। চোখে নেই কাজল, ঠোঁটে নেই লিপস্টিক। শ্রেষ্ঠা একটা সোফায় বসে বলল, আসসালামু আলাইকুম। পাত্রমের উপস্থিতি দেখে নত মাথা উঁচু করল না। মেঝের দিকে চোখ রেখে মাকে ইঙ্গিত করল। মা গুরুত্ব না দিয়ে মুখে বললেন, ওয়ালাইকুম আসসালাম। শ্রেষ্ঠা তখনই কপাল কুঁচকায়। মনে মনে যেটা ভাবছে সেটা যদি সত্যি হয় তাহলে এখানেই আল্লাহ হাফেজ। বাবা অন্য ঘরে কলিগ বন্ধুর সাথে ধূমপান যোগে আড্ডা দিচ্ছে। পাত্রের সঙ্গে সব মহিলা সদস্য। শরীরে গয়নার চাকচিক্য নিয়ে একজন বলল, মা, আমি হচ্ছি ছেলের ফুপু, আপন ফুপু হই, সম্পর্কে তোমারও ফুপু। মহিলা শ্রেষ্ঠার গা ঘেঁষে বসেছে, বিব্রত স্পর্শ গায়ে। ঘাড়ে হাত বুলিয়ে মাথার চুল টেনে দেখছে, যেন নকল না আসল বুঝে নিল। শ্রেষ্ঠা বুঝতে পারছিল ওর সঙ্গে কী ঘটছে, কিন্তু লজ্জার বিষয় এতগুলো মহিলার ভেতর নিজেকে অপংক্তেয় মনে হলো। অন্যজন উঠে বসে শ্রেষ্ঠার বাঁ দিকে বসল। চতুরভাবে শ্রেষ্ঠার হাত, নখ, আঙ্গুল সব কুটে কুটে দেখছিল। আপন খালাদের দিকে তাকালো শ্রেষ্ঠা। তারা গরু বাস্তি দিয়ে খোশ মেজাজে গল্প করছে। ফুপু মহিলাটা হাসতে হাসতে বলল, একটু দাঁড়াও তো মা, ঘরের ওদিক থেকে এ পর্যন্ত ডান পা দিয়ে হেঁটে আসো। শ্রেষ্ঠা যার বরণে অবাক হয়ে সোফা ছাড়ল। মা রান্নাঘরে ব্যস্ত। শ্রেষ্ঠার খালাদের একজন পাত্রপক্ষকে তেলমর্দন করে বলল, নূপুর, যাও একটু হেঁটে আসো, তোমার এই ফুপু তোমাকে দেখতে চাচ্ছেন। শ্রেষ্ঠা এবার কাহিনী বুঝল। এরা পাত্রী দেখার ছদ্মবেশে দাসী বাছাই করছে। নখ, চুল, হাঁটা সব দেখবে। শ্রেষ্ঠাও কম যায় না। ঘরের মাঝখানে দাঁড়িয়ে কোমরে মডেলিংয়ের মতো হাত রেখে বলল, ক্যাটওয়াক দেখবেন নাকি হর্সওয়াক? জিজি হাতিদের হাঁটা চলবে নাকি ইয়াসমিন ভিয়ানা আলদামের মতো শেকল নাচাতে নাচাতে দেখাবো? ঘরের ভেতর যেন শব্দহীন বোমা ফাটল। কেউ কথা বলতে পারল না। শ্রেষ্ঠার সেজো খালা কঠিন গলায় বলতে যাবেন, তার আগেই শ্রেষ্ঠা সুযোগে কোপ দিয়ে বলল, আমার শরীর ব্রাজিলিয়ান ফিগার না, পশ্চাৎ দেখিয়ে বশ করতে চাইলে আমার সেজো খালার মেজো মেয়েটা আছে, সুইটেবল, পছন্দ হবে গ্যারান্টি দিচ্ছি। কথাটা বলতেই সেজো খালা হিসিয়ে বললেন, বেয়াদব কোথাকার, বুবু, এই বুবু এদিকে আসো। শ্রেষ্ঠা পাত্তা না দিয়ে খাবারের ট্রে থেকে একটা নিমকি তুলে নিল। ঠিক এমন সময় হাতের ফোনটা বাজতে লাগলো। স্ক্রিনে নামটা দেখে কামড় দিতে পারল না আর। তড়িঘড়ি করে নিমকি ফেলে ফোনটা রিসিভ করে বাইরে চলে গেল। থতমত কণ্ঠে বলল, হ্যালো। বহুদিন পর আবারও মানুষটার ভারী কণ্ঠ শুনল।
তুমি হলে আছো শ্রেষ্ঠা? না স্যার, আমি তো বাসায়। কিন্তু কেন? শাওলিন ফোন ধরছে না। ফোনটা বন্ধ কেন? ফোন বন্ধ? জানা তো ফোন বন্ধ রাখার লোক না। সেটা জানি না, এখন কিভাবে রিচ করতে পারবো সেটা বলো। শ্রেষ্ঠা দুই ভ্রু এক করলো, চিন্তিত সুরে বলল, আমি দেখছি ব্যাপারটা। আপনি নিশ্চিত হন ও ঠিক আছে? না, ঠিক নেই। দুপুর 1:30টায় কল দিয়েছে। কলে পুরোটা সময় কেঁদেছে। কি হয়েছে আমি জানি না। শ্রেষ্ঠা বিস্ফোরিত চোখে তাকালো। বুক অজান্তেই ধক করে উঠেছে। প্রচণ্ড উদ্বেগ নিয়ে বলল, কেঁদেছে? জানা ফ্যাস ফ্যাস করে কাদার মানুষ না। কারণ খোঁজ করো, আর ফোনটা চালু কীভাবে করানো যায় সে ব্যবস্থাও করো। আমি দেখছি স্যার, আপনাকে পরে কল করছি। আর একটা কথা। জি বলুন। সম্পর্কের ডাইনামিক বদলেছে না? স্যার ডাকো কেন? শাওলিন তোমার ছোট হলে আমাকে কী ডাকা উচিত? শ্রেষ্ঠা নিচের ঠোঁট উল্টো করে দাঁতের সাথে চেপে ধরল। অপর শাড়ির দাঁত দিয়ে কামড়ে বলল, নাম ধরে ডাকতে পারবো না। আপনি আমার অনেক বড়। আমি ভাইয়া ডাকবো। ঠিক আছে, কাজ করো। শ্রেষ্ঠা নিপার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে ঢুকলো। নিপা শ্রেষ্ঠার এলোমেলো ঘর গুছিয়ে দিচ্ছিল। বড় বোনের হন্তদন্ত ভাব দেখে বলল, আপি, এখন কোথায় যাচ্ছ? বাসায় মেহমান। শ্রেষ্ঠার দাঁত চিবিয়ে বলল, আমার মেহমান। ছেলেটাকে দেখেছিস? সালামের উত্তর দিতেও মায়ের অনুমতি নেওয়া লাগছে। বাবা কেন সম্বন্ধ আনে? এটা তো খালামণির জোরাজুরি। জানার কি যেন হয়েছে। ও নাকি কলের ভেতর কাজ ছিল। ওর ভাবি মারলো টারলো নাকি বুঝতে পারছি না। নিপা চমকে চাইল। বোনের দিকে উদ্বিগ্ন স্বরে বলল, আমি সোহাপুদের কল করব? নিপা, এখন না, হলে খবর নিয়ে আসি। স্কুটিটা নিয়ে গেলাম, মাকে বলিস। শ্রেষ্ঠা জামাকাপড় বদলে ঢোলা জিন্সের প্যান্ট, হাঁটু স্পর্শী কালো কুর্তি পরল। চুলগুলো দু হাতে ঝড়ের বেগে খোপা পাকালো। চুল ছুটে এসে গালে কপালে দোল খাচ্ছে। একটা চেস্ট ব্যাগ বুকে কোনাকুনি নিয়ে বেরোলো শ্রেষ্ঠা। সিঁড়িতে স্নিকারের ধপধপ আওয়াজ জানান দিল শ্রেষ্ঠা বেরিয়ে যাচ্ছে। শাওলিন কাচের জানালা ভেদ করে বাইরে দেখছিল। রাতের শহর সৌন্দর্য নিয়ে ফুটেছে। উজ্জ্বল আলোতে জল করছে পথঘাট, ভবন, দালান। রেবেকা পাশে নিশ্চুপ। হাতের আঙুল ফোটানোর শব্দ পেয়ে শাওলিন ডান দিকে তাকালো। রেবেকা আর দৃষ্টি লক্ষ্য করে শাওলিনের দিকে ফিরল। শাওলিন অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে বলল, আপনি ভয় পাচ্ছেন আমি ওনাকে সব বলে দেব? রেবেকা স্থির তাকালো। চোখের তারা দুটো নড়ল, কিন্তু পলক্ষীন চাহনি। শাওলিন জিভ দিয়ে গালের কাটা স্থান বোলালো। জ্বলে উঠল। চোখ কচকাতে গিয়ে শান্ত করল নিজেকে। রেবেকা কয়েক মুহূর্ত নীরব থেকে বলল, আমি সেরকম খারাপ নই শাওলিন, যতটা শোয়েব তোমাকে বুঝিয়েছে। ও একটা বাটপার, মিথ্যুক। তুমি একদিন ঠিকই বুঝবে কেন আমি বিয়েতে বাধ্য হয়ে মত দিয়েছি। শাওলিন মনে মনে বলল, আমাকে কেউ কিছু বলেনি, আপনার মতো সবাই চুপ আছে। রেবেকা গভীরভাবে দম ফেলে বলল, তোমার গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেয়নি, সেই আমি ওভাবে চড় দিয়েছি। এই হাতটার উপর ঘেন্না হচ্ছে, হাতটা কি কেটে ফেলব? শাওলিন চোখ ছোট করল, প্রশ্ন মাখানো সুরে বলল, হাত কেটে ফেললে কি হবে? সমস্যা যখন আপনার মনে। রেবেকা কথা বলতে পারল না। বড় বড় চোখ দুটো অস্বাভাবিক স্থির হয়ে গেল, যেন বোঝার চেষ্টা করছে হাওয়া কোন দিকে। একটু চুপ থেকে মলিন সুরে বলল, তুমি রেগে থাকলে রাগো শাওলিন, কিন্তু নিষ্ঠুরের মতো কথা বলো না। তোমাকে আমি স্নেহ করি, ভালোবাসি। আমার অনুভূতিটা মিথ্যা না। জানালার বাইরে তাকালো শাওলিন। কোন রূপটা সত্যি আর কোনটা মিথ্যে মাথায় ঢাকা শাওলিন বুঝতে পারছে না। গাড়িটা ওদের এলাকায় প্রবেশ করলো। কাঙ্ক্ষিত ভবনের সামনে নামতেই লিফটের 9ম তলায় পৌঁছল। ফাঁকা করিডর, শুনশান চারদিক। ঘড়িতে 9টার মতো বাজে। রেবেকা ফোনে কথা বলতে বলতে হাঁটছিল। শাওলিন ব্যাগ থেকে চাবি নিয়ে কী হলে ঘুরালো। জোহরা বাসায় নেই, গ্রামের বাড়ি গিয়েছেন। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই নাকি চিরচেনা ঘ্রাণ ধাক্কা দিল। জোরে দম টানল শাওলিন। বাতাসে কী যেন বোঝার চেষ্টা করছে। রেবেকা পেছন থেকে জুতা খুলে ভেতরে ঢুকেছে। এমন সময় দরজা সংলগ্ন ছোট আলমারি দিকে চোখ থমকালো। রেবেকা ছোট কাঠের আলমারি খুলতেই শাওলিন তখন টোট ব্যাগ রেখে ফ্ল্যাটের চারপাশ দেখছিল। হঠাৎ রেবেকা আঁতকে উঠে চেঁচালো, শাওলিন, শাওলিন, জলদি এসো, ভেতরে যেও না। শাওলিন পিলে চমকে তাকালো। রেবেকা এভাবে চিৎকার করছে কেন? কি হয়েছে? শাওলিন একরাশ দুশ্চিন্তা থেকে দ্রুত ফিরে গেল। রেবেকা দরজার কাছে হতভম্ব চেহারায় বলল, এগুলো কি? রেবেকার জন্য ভয়, উদ্বেগ, আশঙ্কা। হাতের ফোন থরথর করে কাঁপছে। শাওলিন মেঝের দিকে তাকাতেই কে যেন বাতাসে উত্তর পাঠালো, আমার জুতা রেবা।
ঘরের ভেতর নিঃশব্দে বজ্রপাত পড়ল। শাওলিন সমস্ত গা কাঁপিয়ে শিউরে উঠেছে। এ যে বহু পরিচিত স্বর, হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে শিহর তোলা আলোড়ন। পায়ের তলায় যেন মাটি নেই। শব্দটা যেখান থেকে এলো সেদিকেই শাওলিন দৃষ্টি নিক্ষেপ করেছে। রেবেকাও দেখতে পেল ড্রয়িং রুমের শব্দ ছাড়া টিভি চলছে। টিভির পর্দায় ইউরোপীয় লিগের ফুটবল ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে দুদল। সোফায় কেউ বসে আছে। এখান থেকে কেবল মাথাটা দেখা যাচ্ছে। শাওলিন ওই মাথাটা চেনে। ওই কালো বাদামি ঝরঝরে চুলগুলোকে ওর আঙুল ডুবেছে। শাওলিন স্তব্ধ চোখে সুইচ টিপে দিল। সারা ঘর আলোকিত হয়ে ড্রয়িং রুমও কিছু আলো প্রবেশ করলো। রেবেকা বিমূঢ়, কাঠপুতুলের মতো স্থবির দাঁড়িয়ে আছে। টিভিটা বন্ধ করে সোফা ছেড়ে উঠল দীর্ঘদেহী ছায়াটা। নিকোষ আধার থেকে উজ্জ্বলালয়ে এসে দাঁড়ালে রেবেকা বিস্ফোরিত চোখে তাকালো। শাওলিন ছলছল চোখে নিচে ঠোঁটে দাঁত বসালো, এত জোরে যেন সমস্ত ব্যথা যন্ত্রণা সেরে গেছে। কিন্তু দীর্ঘদেহী মানুষটা ওর দিকে তাকালো না। সে তাকালো রেবেকার দিকে। আগুন ঝলসানো চোখে স্থির হয়ে গেছে। রেবেকা শব্দ করে পেছালো। শাওলিন ভোরকে পিছে তাকালো। রেবেকা অদ্ভুত গলায় বলল, তোমার আসার কথা না, তুমি? কথাটুকু কেড়ে বিদ্রুপ গলায় শুয়ে পড়ল। টিকিট কেটে পালাবে ভেবেছ? এবার শুধু রেবেকা নয়, শাওলিনে চমকে তাকালো। ঘণ্টাখানেক পর মনি সিলেটের উদ্দেশ্যে বের হবে। এ কথা কীভাবে জানতে পারল? শাওলিন কিছু বলবে তার আগে শোয়েব হাত উঁচু করল। চোখ দুটো রেবেকার উপর স্থির করে বলল, প্রশ্ন ছাড়া সব জানো। শাওলিন বিশ্রদ্ধভাবে ঢোক গিলল। রেবেকার দিকে চোখ তুলে শোয়েবের দিকে ফিরে বলল, ও সময় আবেগপ্রবণ। শোয়েব হুঙ্কার দিয়ে উঠল, তোমাকে বলিনি, আমি তোমাকে বলেছি। শোয়েবের দৃষ্টি ধীরে ধীরে শাওলিনের মুখ থেকে সরে গিয়ে রেবেকার উপর স্থির হলো। সেই দৃষ্টিতে ছিল ভয়ঙ্কর কিছু, ঠান্ডা, ধারালো, নির্মম। রেবেকা এক পা পিছিয়ে গিয়ে দরজাটা ঠেলে বন্ধ করলো। লক লাগালো না, যেন কিছুই হয়নি। এমন নির্লিপ্ত স্বরে ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার সঙ্গে কিছু হয়নি, তাই অযথা ঝগড়া করতে চাই না। শোয়েব এক কদম এগিয়ে ডান হাতে শাওলিনের গাল ধরল। শাওলিন বুঝতে পারছিল এখনই কিছু না বোঝালে এটা অনর্থ হবে। সাহস সঞ্চয় করে বলল, উনি চলে যাচ্ছেন, দয়া করে যেতে দিন। ইচ্ছে করে কিছু করেননি। শোকের বাড়িতে মাথা শান্ত রাখা যায় না। গাল ছেড়ে দিল শোয়েব। একটা টু শব্দও করল না। শাওলিন এই ভঙ্গি দেখে আতঙ্কে জমে গেল। চোখের পলক ফেলছে। এমন মুহূর্তে শাওলিন দেখল শোয়েব রেবেকার দিকে ধেয়ে যাচ্ছে। বিস্মিত চোখে দৌড়ে গেল শাওলিন। রেবেকা থেমে নেই। মুখের শেষ বাক্যব্যান ছুড়ে বলল, জঙ্গলি কোথাকার, গাড়ি ছুটিয়ে শহরে এসেছে ঝগড়া করতে, মারামারি করতে। শোয়েব বন্য পশুর মতো হিস হিস করছে। দমিয়ে রাখতে পারছে না শাওলিন। দু হাতে চাপড়ে ধরেছে শোয়েবকে। শক্ত বুকের ভেতর মাথা চেপে বলে চলেছে, শান্ত হন, আপনি শান্ত হন। এটা ফ্ল্যাট বাড়ি, এরকম করবেন না। চিৎকার চেঁচামেচি সব বাইরে শোনা যাবে। শোয়েব কিছু শুনল না। এক ঝটকায় শাওলিনের হাত ছড়িয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সরে দাঁড়াও। শাওলিন দুদিকে হাত মেলে দিল। মাথা নাড়িয়ে বলল, না, বলছি সরে দাঁড়াও। আপনি এরকম করলে আমি কলই দেব না, বিপদের সময়ও না। মেজাজ আরও খারাপ হলো। গর্জে উঠল শোয়েব, আমার রাগ বাড়ানোর চেষ্টা করো না শাওলিন। শাওলিন তখন পাশে ফিরে রেবেকাকে বলল, ভেতরে যান, রুম থেকে বেরোবেন না। ড্রাইভার চাচাকে বলুন গাড়ি বের করতে। রেবেকা সুযোগ পেয়ে দৌড়ে রুমে ঢুকলো। ধাম করে দরজা লাগালো। ভেতর থেকে উচ্চকণ্ঠে ভেসে এলো, জানোয়ারের মতো আচরণ করছে, আমার বাসায় এসে আমাকে হুমকি দিচ্ছে, কত বড় সাহস। শাওলিন আশ্চর্য হয়ে গেল। উনি কি বুঝতে পারছে না শাওলিন ওনাকে বাঁচিয়ে দিচ্ছে? আগুনে ঘি ঢালার মতো কথা বলছে কেন? ওই পলকা কাঠের দরজা যে এক মুহূর্তে উড়ে যাবে, এটা কি উনি বোঝেন না? শাওলিন সামনে ফিরে চমকে উঠল। সে হাতে ফুলদানি তুলে নিচ্ছে। রেবেকা যে আর কিছুক্ষণের ভেতরেই বেরোবে, এটা বুঝেই যেন মরণাস্ত্রটা হাতে ধরল। শাওলিন ছুটে গিয়ে কবজিটা দু হাতে আটকালো। ছাড়ুন, ছাড়ুন, এটা আপনি মারামারি করতে এসেছেন। আল্লাহ, আমি যদি জানতাম ভুলেও কলটা দিতাম না। শাওলিন ধস্তাধস্তি করে ফুলদানিটা মেঝেতে ফেলল। কাঁচ ভাঙার বিকট শব্দে সারা ফ্ল্যাট ভীতিকর শব্দ ছড়িয়ে দিল। শাওলিন হাঁপিয়ে উঠেছে। বুকটা অসম্ভব ওঠানামা করছে, কিন্তু হাতের বাঁধন আলগা করল না। সব এখনও রাগে কাঁপছে। শরীরের প্রতিটা পেশি শক্ত হয়ে আছে। শাওলিন ক্লান্ত হয়ে মাথাটা তার শক্ত বুকে ঠেকিয়ে দিল। শ্বাস ছাড়তে ছাড়তে বলল, বুঝেছি, প্রতিশোধ নিতে জানেন, কিন্তু এখন শান্ত হন। শাওলিন সেই সকালে কিছু খেয়েছিল। ইনকোর্স পরীক্ষা দিয়ে এক মুহূর্ত স্বস্তি পায়নি।
ঝড়ের পর ঝড়। শাওলিন যেন ন্যায্য সুরে বলল, আমিও ক্লান্ত, আপনিও ক্লান্ত, ওনাকে যেতে দিন। মাথা তুলে শোয়েবের মুঠোটা দু হাতে ঢেকে নিল শাওলিন। হিংস্র পশুকে শান্ত বানাচ্ছে এমন মৃদু গলায় বলল, আসুন। শাওলিন সাবধানে কাচের টুকরো দেখে দেখে এগোতে লাগলো। পেছন ফিরেও দেখলো শোয়েব ঠিকভাবে পা ফেলল নাকি। শাওলিনের রুম ফ্ল্যাটের দক্ষিণ মুখে। দরজায় ঘিয়ে রঙের চোখ জোড়ানো পর্দা, লম্বায় মেঝে ছুঁই ছুঁই করছে। ঝাপটা দিয়ে সরিয়ে ভেতরে মানুষটাকে নিয়ে এলো। আধার ছাওয়া ঘর। শাওলিন বাতি না জ্বলে আগে দরজা আটকানো নিরাপদ মনে করলো। বন্ধ দরজায় পিঠ দিয়ে শব্দযোগে শ্বাস ছাড়ল শাওলিন। ঘুটঘুটে আধারের দীর্ঘদেহী ছায়াটাকে দেখতে দেখতে বলল, শরীর ভরা রাগ নিয়ে খুন করতে এসেছেন, না থামালে কি করতেন? উঁচু কাঁধ দুটো ঘুরে দাঁড়ালো ওর দিকে। শাওলিন বুঝল অন্ধকারে ওর দিকেই চেয়ে আছে। কেমন যেন শিরশির করলো গাটা। পরনে থাকা ধূসর স্যুটটা খুলে একপাশে রেখে সে এগোলো। পেছনে দরজা, সামনে সে। শাওলিন চোখ সওয়া আধারে দেখতে পেল তার একান্ত ছায়ামূর্তিটা তাকে বন্দি করে ফেলেছে। কোমরের ডান পাশ থেকে একটা হাত ধীরে ধীরে বাঁ পাশে এনে জড়িয়ে ধরল। একটু পর শাওলিন টের পেল পায়ের নিচে সত্যিই ভূমি নেই। ওকে দু হাতে বন্দি করে বুকে চাপড়ে ধরেছে। এমনভাবে আঁকড়ে ধরেছে যেন জীবনের শেষ অবলম্বন আঁকড়ে নিজেকে ডুবন্ত সাগর থেকে বাঁচাতে চাইছে। ভীষণ নিচু এক সুরে মানুষটা বলল, যেখানে ব্যথা সেখানে যেমন হাত পড়ে, যেখানে তোমার অস্তিত্ব সেখানে বারবার আমার আগমন হবে।